শিক্ষা খাতে বলেন, চিকিৎসা খাতে বলেন, এই যে ডাক্তারগুলো আছে ভাই, ডাক্তারগুলো হয়ে গেছে কষায়, হাসপাতালে রেখে রুগীগুলো নিয়ে যাচ্ছে বাসায় শুধু টাকার আশায়। এদের দেখারও কেউ নেই, দেখবে বাকে দেশের মেম্বার চোর, চেয়ারম্যান চোর, এমপি চোর, মন্ত্রী চোর। দেশের প্রধানমন্ত্রী দেখেন ঝাঁটি আজ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, এরকম তাড়াতে হবে, এরকম আরও কয়েকজনকে তাড়াতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আবার যে এবার দেশের যে পরিবেশ পরিস্থিতি শুরু হলো, আমি চাচ্ছি এই মুহূর্তে প্রত্যেকটা টিভি চ্যানেল এই ডক্টর ইউনূস বা সবার সঙ্গে আমি যাই কথা বলবো। আমি একটা কথা জানি রাখেন, আমি না যাওয়া পর্যন্ত এরা সুফল পাবে না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি আপনাদের সামনে। তো জরুর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার পাশে একজন সাধুকে আমরা পেয়েছি। তো দেশের যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ আপনারা জানেন যে দেশে কিন্তু এখন বর্তমানে একটু ক্রান্তি আমরা লগ্ন দিয়ে পাড়ি দিয়েছি, এবং সেই পরিবেশকে মাথায় নিয়েই আমরা সর্বশ্রেণী মানুষ কিন্তু একটা বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এইটা নিয়ে আমরা কিন্তু ভাবতে আসি যে আসলে দেশের কি হচ্ছে বা কি হতে যাবে বা কেমন হবে। তো এই বিষয়টা নিয়েই চলমান রাজনীতির উপরে নিয়ে, যেহেতু সর্বশ্রেণীর মানুষই কিন্তু আমরা এই প্রিয় বাংলাদেশকে নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে কথা বলছি। তো এই সামনে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কেমন হবে, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে গেল 5ই আগস্ট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের কিন্তু পতন হয়েছে, এবং সেই পতনের মধ্য দিয়ে কিন্তু দেশে কিন্তু এখন ব্যাপক পরিমাণ অস্থিরতা বিরাজ করছে, এবং যার প্রেক্ষিতে কিন্তু সর্ব জায়গায় কিন্তু এই বিভিন্ন সহিংসতার মতন ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু যেহেতু আমাদের প্রিয় মাতৃভূমিকে দেশ রক্ষার জন্য এবং এই জন্মভূমিকে আমরা যেহেতু ভালোবাসি, এবং এদেশে কিন্তু বহু শ্রেণীর এবং সর্বশ্রেণীর মানুষই কিন্তু আমরা বসবাস করছি। তো আমরা এই প্রিয় মাতৃভূমিকে, অর্থাৎ এই বাংলাদেশকে আমরা আগামীর স্বপ্ন হিসেবে, যেহেতু যে সমস্ত আন্দোলনকারী যারা শিক্ষার্থী আছে তাদের আন্দোলনের ফসল হিসেবেই কিন্তু আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো সেই জায়গা থেকে কিন্তু, এবং শিক্ষার্থীদের একটা দাবি কিন্তু যে এখানে বর্তমান যে সরকার গঠিত হবে, সেই সরকার কিন্তু একটা নিরপেক্ষতা বজায় রেখে, এবং প্রত্যেকের একটাই কথা হবে যে এখানে দুর্নীতি অনিয়ম থাকবে না, এবং একটাই থাকবে সেখানে আমরা প্রতিটা নাগরিক যাতে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারি, সেটাই আমাদের একটা মূল টার্গেট। তো সেই বিষয়টা নিয়েই আমি আমার পাশে একজন সাধুকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই সাধুর কাছ থেকে আমরা এই বিষয়টি জানার জন্য চেষ্টা করবো, যেহেতু তিনিও কিন্তু এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। আসলে সাধুরা আসলে এই বিষয়টা নিয়ে কী থাকেন, এবং তা আমি আরেকটা বড় পরিচয় কিন্তু একটা দিয়ে রাখতে চাই, যার সাথে কথা বলছি তিনি কিন্তু যেহেতু সাধু, পাশাপাশি তিনি কিন্তু এই যে গেল যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু একজন এমপি প্রার্থী ছিলেন, এবং সেই জায়গা থেকে তার কাছ থেকে কিন্তু আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং তিনি কিন্তু তার যে চাওয়াটা ছিল, আসলে তিনি সাধু থাকা অবস্থায় কিন্তু তিনি কেন এই এমপি বা এই পার্লামেন্ট সদস্য হতে চান, সেই বিষয়টা নিয়ে কিন্তু তার সাথে আমি কথাবার্তা বলেছিলাম, এবং সেখানে কিন্তু তিনি কিন্তু তার চিন্তার কথা কিন্তু তিনি কিন্তু তুলে ধরেছিলেন। তো সেই বিষয়টা নিয়েই আমি এখন তিনি এমপি প্রার্থী হতে চান, এবং তার সেই মনের বাসনা, এবং বর্তমান যেহেতু একটা যে আমি প্রথমেই যেটা বললাম যে দেশে কিন্তু একটা জরুরি পরিস্থিতি আমরা কিন্তু মোকাবেলা করছি, তো সেই পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি এখন কি ভাবছেন সেটা একটু তার কাছ থেকে কথা শোনার জন্য চেষ্টা করি। তো সাধু, আপনি কেমন আছেন? জি, আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছি। তো আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আমি যতটুকু জানি যে আপনি সাধু এবং অত্যন্ত সৎ মানুষ, তো আপনি একসময় কিন্তু এমপি প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, তো যে কোনো কারণবশত সেখান থেকে আপনি আর হতে পারেনি, তো এখনও আপনার ইচ্ছা আছে। তো বর্তমান আপনি যে দেশের যে আপনি তো জানেন যে দেশে কিন্তু আমরা একটা মানে ক্রাইসিস অবস্থায় কিন্তু আমরা পাড়ি দিচ্ছে, এবং দেশে কিন্তু একটা কী বলবো আর কি জরুরি অবস্থা, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু একটা অস্থিরতা অবস্থা করছে। আসলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একটা শান্তি চাই, কিন্তু সেই শান্তিটা কিন্তু অলরেডি বিনষ্ট হয়ে গেছে। বিশেষ করে বিগত সরকার যে কাজগুলো, দেশের যে পরিমাণ তারা যে কাজগুলো করেছে, সেই জায়গাতে তারা কিন্তু ব্যাপক পরিমাণ তারা কিন্তু তাদের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপের কারণে কিন্তু তারা এই পরবর্তীতে এই 5ই আগস্ট কিন্তু তাদের কিন্তু পতন হয়েছে। তো সেই জায়গাটা আপনি কিন্তু দেশের একজন নাগরিক, এবং আপনি কিন্তু বিষয়টা কিন্তু অবজার্ভ করছেন এবং দেখেছেন কিন্তু। তা আপনি বর্তমানে এই পরিস্থিতি নিয়ে আপনি আসলে একজন সাধু হয়ে আপনি আসলে কি বলবেন, একটু বলবেন তুলে? আসলে মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করা হলো। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 52-53 বছর,
এই 52-53 বছরের মধ্যে যেই সরকার আসুক না কেন কেউই কিন্তু এদেশের মঙ্গল বয়ে আনি নাই। সর্বপ্রথম দুর্নীতি করেছে এরশাদ সরকার 9 বছর রাষ্ট্র চালাইছে, 10 বছরের তার জেল হয়েছে। পরোক্ষ নিয়ে আসছে বিএনপি সরকারের কাছ থেকে কিন্তু দেশের মানুষ দেখছে জোরপূর্বকভাবে যেভাবে হোক আওয়ামী লীগ সরকারকে হাতে তুলে দিয়েছিল দেশের সকল প্রশাসন, আর্মি, বিডিআর সবাই মিলে। সেই আওয়ামী লীগ সরকারকে এই যে 5 আগস্টে এমন সুন্দরভাবে তাদেরকে তেড়ে দেওয়া হলো যেন আর কোনো দিনও এই দেশে আওয়ামী লীগ সরকার আসবে আমার আর কোনোদিন মনে হয় না। আচ্ছা, সারা জীবনের মতন বঙ্গবন্ধু হাসিনা এরা বিদায় হয়ে গেল, আর কোনোদিন তারা এদেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না, বিশেষ করে ওই পরিবার থেকে বা আওয়ামী লীগ নৌকা মার্কা আর কোনোদিন কোনো প্রার্থী হতে পারবে না। প্রার্থী হতে গেলেই সাধারণ জনগণ যারা শিক্ষার্থী আজকে জীবন দিয়ে দেশটা নতুন করে স্বাধীন করলো, এরা কিন্তু মানে আবারও সেই ভাঙচুর শুরু করে দেবে যে এই শয়তান কেন এলো। আজকে যে আমরা দেশের মধ্যে আরেকজন নেতৃত্ব দিবার মানুষ এসেছিল বিএনপি, আপনারা জানেন বিএনপি কিন্তু এদেশে 15 বছর রাজত্ব করেছে। তাদের কথাও কিন্তু এদেশের মানুষ কিন্তু জানে আর তাদের ক্রিয়াকলাপটা কেমন ছিল সেটাও কিন্তু এদেশের মানুষ কিন্তু সাক্ষী আছে আর কি। অবশ্যই জানে। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল। সেই সূত্র ধরে আজকে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর জোরপূর্বক রাজত্ব করে সেই দুর্নীতি করছে, বিএনপি দুর্নীতি করছে, আওয়ামী লীগ এদেরকে ঝাঁটিয়ে বের করে দেওয়া হয়েছে। আজকে আমার দেশবাসী, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর ভালোবাসি বিধায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি বলতে চাই, আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একটু বিষয়ের কথা বললেন যে এই যে অনিয়ম কিংবা যে দুর্নীতি, আসলে এটাও তো সঠিক কথা। আসলে দেশে যে অনিয়ম বা দুর্নীতিগুলো আসলে আপনার মানে মতে আসলে কোন কোন জায়গায় বেশি দুর্নীতি হয়েছে, এবং আপনি কি মনে করেন যেহেতু এ দেশ আবার নতুন করে এখন বলা হচ্ছে যে নতুন করে 5 আগস্টে নতুন করে একটা বিজয় অর্জন এদেশের মানুষ কিন্তু এটা দেখছে এবং সাক্ষী হয়েছে আর কি। তো আপনার মতে কোন কোন সেক্টরে বেশি দুর্নীতি হয়েছে এবং এই সেক্টরগুলো আসলে দুর্নীতি মুক্ত যদি আসলে করতে হয় আপনার মতে কি হওয়া উচিত বলে মনে করেন? আপনি বিগত সময় জানেন যে আমি একটা সরকারি সার্ভিস করি, আজকে 29 বছর চাকরি করি। আজ দেশ স্বাধীন হয়েছে 52-53 বছর, 29 বছরের রেকর্ড কিন্তু আমার কাছে আছে। এই 29 বছরের মধ্যে বর্তমান বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটা অফিস আছে। এই অফিসের নাম আছে জেলা হিসাব রক্ষণ অফিস। এই অফিসের ইট পর্যন্ত ঘুষখোর বিশ্বচোর। যেমন আমি যে স্যারের অধীনে চাকরি করি, আমার স্যার আমাকে বলছে, খায়রুল তুই যা একটা বাল্ব নিয়ে আয়। সে বাল্বের দাম হচ্ছে 18 টাকা, ফিলিপস 18 টাকা। আবার স্যার আমার বলতেছে, খায়রুল তুই একটা ভাউচার আনবি, লিখবি 25 টাকা। আমি তখন বলছি, স্যার 18 টাকারটা আমি 25 টাকা লিখবো কেন? তখন বলতেছে, ওই জেলা হিসাব রক্ষণ অফিস ও সিসি খাতের বিল, এই বিলের টাকা শতকরা 10 টাকা না দিলে এরা এই বিল পাস করে না। তাহলে 18 টাকাটা শতকরা 10 টাকা দিলে তাহলে 20 টাকা হলো, আর বিল করলে কত টাকা? 25 টাকা। ওই 5 টাকা কিন্তু চলে গেল আমার স্যারের পকেটে সরাসরি। শুরু হলো দেশের মধ্যে সরকারি অর্থ লুটের সর্বপ্রথম ধাপ। জেলা হিসাব রক্ষণ অফিস গুকরাসাপের বিষ, বাংলাদেশের সর্বজেলায় নিয়ে থাকে ফিস। আছে যত কর্মচারী চোর নয়তো ডাকাত ভারী, অফিসারগুলো প্রথম সারি কুত্তা পিটান দিস। মাটির নিচে ঝর্ণা ধরে চুয়াই পুকুর ভরে, শিক্ষিত চোর ভবের পরে গদি ছেড়ে দিস। চাঁদে খাসি জবাই, মাংস খাবো সিবাই। খায়রুল এবার করছে জবাই, সত্য শপথ নিস। জেলা হিসাব রক্ষণ অফিস গুকরাসাপের বিষ, বাংলাদেশের সর্বজেলায় নিয়ে থাকে ফিস। আজকে আমাদের দেশে যে শিক্ষার্থী বিন্দুরা নতুন করে দেশ স্বাধীন করিয়াছে, সর্বপ্রথম দুর্নীতি ঠেকাইতে হলে এই জেলা হিসাব রক্ষণ অফিসের মধ্যে বড় বড় তালা মারতে হবে, আর ওই ঘুষখোর চোরদেরকে ধরে বেদম হারে পিটাতে হবে। এরাই সর্বপ্রথম দুর্নীতি চালু করেছে দেশে। যে দুর্নীতি এই অফিস, এই জেলা হিসাব রক্ষণ। এটা আপনার মত? আপনি যেটা আমার মত না, আমি তাদের দেখেছি,
ঘুষ নিতে দেখতেছে, আয়োজন এসছে তারা ঘুষ, তারা আয়োজন ঘুষ নিচ্ছে। আমার মতে না, আমি দেখতেছি তারা ঘুষ নিচ্ছে, আয়োজন এসছে, কায়লন এসছে, দীর্ঘদিন স্বাধীনের পর থেকে তারা ঘুষ নিচ্ছে। এই জন্য আজকে সরকারি খাতে সকল জায়গার দুর্নীতি শুরু হয়ে গেছে। আজকে ভাই আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশের আমাদের দেশে যে শিক্ষার্থী ছাত্রছাত্রী বিন্দু চাচ্ছে দুর্নীতি মুক্ত, আমি এখন এই দেশের রাষ্ট্রপ্রধান হতে চাই। আপনি জি, আপনি রাষ্ট্রপ্রধান প্রধান হবেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব, আমার আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, গুণ দিয়েছে, আমি সেই জ্ঞান গুণ দ্বারা আমি দেশের সাধারণ মানুষের কাছে বলবো, বুঝাবো। কিন্তু রাষ্ট্রপ্রধান হতে গেলে তো তার অনেক যোগ্যতা লাগে, এবং আপনি কি যোগ্যতা চান? আমার কাছে সব আছে। যেমন যেমন আমি বলছি শোনেন, যে আজকে আমাদের দেশে কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় আছে কতগুলো, 50-55টা স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রত্যেকটা ভার্সিটিতে ভিসি আছে, ডক্টরি ডিগ্রিধারী আছে, এটা কিন্তু ডক্টরি ডিগ্রিধারী। আমি এই প্রত্যেকটা ভিসিকে ডাকবো, অন্য কাউকে ভিসিকে ডাকবো, শিক্ষিত ব্যক্তি। 1, 2, আমাদের দেশে যে সঙ্গীত ভুবনের মানুষ আছে, ইলিয়াস কাঞ্চন, নায়ক রিয়াজ, মানে এত বাদ দেশ, তৌকির আহমেদ, এদেরকে কেন? তৌকির আহমেদ, এরা মানুষের মুখপাত, সঙ্গীত ভুবনের মানুষ, এরা মানুষের মধ্যে ভালোবাসা আছে, এদের প্রতি মানুষের প্রেম আছে, এরা দুর্নীতিমুক্ত। হ্যাঁ, আমি এমন সুন্দর সিস্টেম করে দিব যে প্রথম কৃষি খাতে আমি এই বছরও আমাদের দেশে 10,000 মেট্রিক টন গম ভারত থেকে আমদানি করতে হয়েছে। আমি কৃষি খাতকে এমন সুন্দর সিস্টেম করে দেবো যে আমাদের দেশের প্রত্যেকটা জমি আবাদ হবে। আমরা সামান্য 2 থেকে 3 বছর লাগবে আমার খাদ্য সম্পূর্ণ হতে। কৃষি খাতকে উন্নতি করবো, এরপর আসবে শিল্প। আপনার মতে আপনি যেটা বলতে চাচ্ছেন যে, আমি বলি শোনেন, শিল্প। আমি যেটা জানতে চাচ্ছি, কৃষি খাতকে আপনার মতে কেন কি ব্যাপক লুটতরাজ দুর্নীতি হয়? হ্যাঁ, একেবারে ওখানে বড় বড় ঘুষখোর চোররা আছে, এক কঠিন, তারা কোনো কাম করে না, চেয়ারে বসে ফেলে ঘুষ খায়, সরকারের টাকা লুট করে। যেখানে বর্তমান বাংলাদেশে ভাই আপনারা জানেন না, সরকারি অফিসার যা আছে ঘুষখোর বিশ্বচোর, সরকারি অফিসার কর্মকর্তা মানেই ওরা ঘুষখোর বিশ্বচোর। আমি যে স্যারের অধীনে চাকরি করি সেও রকম। আপনার স্যারও? হ্যাঁ, আমার স্যারও। আমি নইলে আপনি আমার সঙ্গে চলেন, ফাইলপত্রটা টার্গেট করেন, ধরেন, পাওয়া যাবে। শিক্ষা খাতে বলেন, চিকিৎসা খাতে বলেন, এই যে ডাক্তারগুলো আছে ভাই, ডাক্তারগুলো হয়ে গেছে কষায়, হাসপাতালে রেখে রোগীগুলো নিয়ে যাচ্ছে বাসায় শুধু টাকার আশায়। এদের দেখারও কেউ নেই, দেখবে বাকে। দেশের মেম্বার চোর, চেয়ারম্যান চোর, এমপি চোর, মন্ত্রী চোর, দেশের প্রধানমন্ত্রী দেখেন ঝাঁটি আজ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল। এরকম তাড়াতে হবে, এরকম আরো কয়েকজনকে তাড়াতে হবে, তবে এই গায়ে দেশের উন্নতি হবে, তাছাড়া হবে না। আজকে যেমন হাসিনাকে ঝাঁটিয়ে তাড়িয়ে দিলেও ঠিক তেমনি ভাবে তাড়াতে হবে। আমি ভাই আজকে টিভির সংবাদে বলে যে অসাধু ব্যবসায়ীরা, আমার বাড়ি কুষ্টিয়া, আমি লালনের পড়শি, কিন্তু আমার বাড়ির পাশে আরশিনগর, গুরু ফকির লালনের পড়শি আমি। আমার এই দেখেন কাছে আমার লালন গুরুর মাজার, আমি লালন গুরুর মাজার থেকে 4 কিলোমিটার দূরে কথা বলতেছি। আমি লালন দেশের মানুষ, যাকে গবেষণা করতে পৃথিবীর বিভিন্ন স্তরের মানুষ আসে, আজও আসে যায়। দেখেন, আচ্ছা, এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ কে লিখছে? আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর। বাড়ি কোথায়, তার স্মৃতি কোথায়? আমার কুষ্টিয়া, খুকসা কুমার খালের মধ্যে। তাহলে বিশ্ব কবিও আমরা, লালন আমরা, আমিও কিন্তু গান লিখি, কবিতা লিখি। আমার একটা কবিতা আমি আপনাকে শোনাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবেন, নিশ্চয়ই। আমি মন খুলে চাই নিত্য ভোরের বাতি, জ্বলেছে নূরের প্রতি। আমি মন খুলে চাই নিত্য ভোরের বাতি, নিশি জাগরণ করসে স্মরণ উদয় ভোরের বাতি। ওরে উঠেছে স্বজন সাথী, দিন রজনী হয়ে আছে মোর জীবনের জ্যোতি। আমি মন খুলে চাই নিত্য ভোরের বাতি। বেলা যখন হইল খাড়া, আশের ওই তীরের ফাড়া, রসের মাটি গরম দিয়া আবাদি করিবে প্রিয়া। আহারের ধরন দিতা নিত্য উদয়মতি। আমি মন খুলে চাই নিত্য ভোরের বাতি। সন্ধ্যাবেলায় পাটে বসে বিদায় কালে বলের এসে করি প্রতিমার ভজন, সেই নিশি জাগরণ খায়রুল ভাঙে আতা পাতা, না পাই কোনো গতি। আমি মন খুলে চাই নিত্য ভোরের বাতি, আমি মন খুলে চাই নিত্য ভোরের বাতি।
চমৎকার চমৎকার। এটা কি আপনার নিজের লেখাই কি? জি, আমার স্বরচিত। স্বরচিত? আমার 800 লেখা আছে। আপনি এরকম 800 হ্যাঁ, বই আমার 800 লেখা আছে। বই লেখাইছেন? 800 গান কবিতা লেখা গান আছে। কবিতা লেখা জি। আছে। আমি বলছি না, আমার বাড়ির পাশে কিন্তু গুরু লালন, আমরা লালনের পড়শি। অতএব মহান আল্লাহ আমাদের এই জ্ঞান দিয়েছে, এই গুণ দিয়েছে। আমার কাছে আরো আছে, দেশ তথ্য আছে। ভাই হয়ে আর এক ভাইয়ের হত্যা করো না, তো আমি একটু বাংলা মায়ের সোনার ছেলে ভুল বোঝো না। আমি একটু প্রসঙ্গ নিয়ে একটু কথা আসে, যেহেতু আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনার সামনে কথা বলছিলাম, যেহেতু আপনি সাধু এবং আপনি বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু আউট করছেন, তার মধ্যে আপনি নিজে একটু ব্যক্ত করেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী বা প্রধান কর্তা হতে চাই। আমি বর্তমানে প্রধানমন্ত্রী না হলে এই দেশের সুমঙ্গল বয়ে আনতে কেউ সক্ষম হবে না। কারণ মূল রোগ ধরে তো চিকিৎসা করতে হবে। মূল ভুল কোথায় জানেন? মূল ভুল কোথায়? কোথায়? বর্তমান বাংলাদেশে যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সবার বেতন ভাতা কমাতে হবে। সর্বপ্রথম বেতন কমাতে হবে, দ্রব্যমূল্যের দাম কমে যাবে। তারপরে প্রত্যেকটা মানুষ আমি এমন সুন্দর সেট করে দেবো যে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর মতো চলতে পারবে, কারোর আচ্ছা, সমস্যা হবে না। আমি একটু বিষয়টা একটু মানে বোধগম্য হচ্ছে না আর কি, যে আপনি বেতন কমানোর কথা বললেন, কিন্তু বেতন কমানোর সাথে আসলে দুর্নীতি কিংবা অনিয়মের কি কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, বেতন কমালে এবারে দ্রব্যমূল্যের দাম কমে যাবে, তখন এই যে মানুষ চুরি চাট্টা করতে যাবে না। কিন্তু আপনারাই তো বেতন বাড়ানোর জন্য সরকারের কাছে বিভিন্ন এই তো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, যারা আছে, এদেরকে আপনি একটা বাংলাদেশ ধরে দেন, তারপরে কোনো আমার আরেকটা দেশ দাও, মানে এদের এত চাহিদা। আর এমন সিস্টেম করে দেবো প্রত্যেকে সুন্দর মতন খাবে পড়বে। আপনি আরেকটা বিষয় আপনি দেখছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আজকেও যদি আপনি টেলিভিশনে বা অন্যান্য জায়গায় আপনি যে মিডিয়াতে যে ভার্চুয়াল যে আপনার যে অনলাইন যেগুলো আছে আর কি, প্ল্যাটফর্মগুলো আর কি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সেখানে আপনি দেখছেন যে এই যে আপনার যে কি বলে আপনার যে পল্লী বিদ্যুতের যে বিষয়, সেখানে কিন্তু অলরেডি আপনার এই যে অনিয়ম দুর্নীতি এই বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু এখন কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু সোচ্চার আর কি, এবং তারা বলছেন যে আসলে এখান থেকে আমাদের এই যে ডিপার্টমেন্টটা আসলে একটু সংস্কার হওয়ার দরকার। তো যেহেতু চলমান বিষয় নিয়ে আপনার সাথে আমি কথা বলছি দেশের পরিস্থিতি নিয়ে, তো আপনি যেহেতু সাধু, তো আপনার দৃষ্টিতে আসলে তাহলে আপনি যেটা বলছেন দেশকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে প্রথম মূল কথাই হচ্ছে আপনার আছে বেতন ভাতা দিতে হবে, আর বেতন ভাতা কমায় দিতে হবে। আর যতগুলো ভালো ভালো জ্ঞানী অফিসার নিয়োগ করতে হবে। আমি এই জন্যেই বলতেছি দেশবাসী, আমি সবাইকে ভালোবাসি। আমি এই ডক্টরেট ডিগ্রিধারী ভিসিদের ডাকবো, আর সঙ্গীত ভুবনের যে সকল ব্যক্তি আছে, ইলিয়াস কাঞ্চন, নায়ক রিয়াজ, তৌকির আহমেদ, জাহিদ হাসান, আরও অনেকেই আছে, আমি এখন সবার নাম বলতে পারতেছি না। আমি সবাইকে ডাকবো, মানে এদিকে ডাকবো ভিসিদের, ওদিকে ডাকবো সঙ্গীত ভুবনের। দুইকে ডেকে একজন মন্ত্রী দেবো, একজন প্রতিমন্ত্রী দেবো, একজন মন্ত্রী দেবো, একজন প্রতিমন্ত্রী দেবো। রূপরেখা দুইজন হবে? হ্যাঁ, রূপরেখা দুইজন হবে, একজন ভিসি হবে, একজন। আর কোনো মন্ত্রী তো দরকার নাই? আমি সেটা পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবো কার কি করা যায়, কি হয় কি না হয়, সমস্ত কিছু সেট করে দেবো। আমি সেট করে দেবো। তাহলে আপনি চেয়ার হবে কোনটা? আমি তো আপনি তো সেট করে, আপনি ভিসি কে নিয়ে আসলেন, তারপরে আপনি সাংস্কৃতিক ডিপার্টমেন্টের ভিতরে আপনার যে সঙ্গীত ডিপার্টমেন্ট বা যে ইলিয়াস কাঞ্চনকে আপনি কাউন্ট করলেন, হিসাব করলেন, তার একজন দুইজনকে আমরা পেলাম। আপনি কোথায় থাকবেন? আমি তো তখন তাদের মধ্যে প্রধান হবো। ও, আপনি উপদেষ্টা হবেন আর কি? আমি তখন রাষ্ট্রপ্রধান হবো, আমি তখন প্রধানমন্ত্রী। আচ্ছা। আর আমি সবাইকে মন্ত্রিত্ব ভাগ করব এবং কে কি করছে 24 ঘন্টা ডিউটি করব। মানে এই দুইজনা দিয়ে আপনি অবজার্ভ করবেন? হ্যাঁ, আরো আছে আমাদের, আরো আছে, শুধু একজন দুইজন দ্বারা। জানেন দেশের সর্বমোট মন্ত্রণালয় কতগুলো আছে? মন্ত্রণালয় 50-55টায় আছে। হ্যাঁ, এই শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, বিদ্যুৎ। আপনি বিদ্যুতের কথা বলেন, আমি বিদ্যুৎ দেখবেন এমন সুন্দর পরিবেশ করব যে বিদ্যুৎ এত পরিমাণ যে সেই বিদ্যুৎগুলো সুন্দরভাবে পরিচালনা হবে। সবচাইতে উন্নতি করতে হয় শিল্প খাতে। শিল্প আমাদের দেশে যে শিক্ষিত ছেলেপেলে হয়, মুনিরা লেখাপড়া শিখে, এদের কিন্তু কর্মর ব্যবস্থা নাই, কাজের ব্যবস্থা নাই। আপনি এদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। একটা বিশ্ববিদ্যালয় থেকে, ভার্সিটি থেকে ছাত্রছাত্রী পাশ করতে জানেন তার পিতামাতা কত টাকা ব্যয় করা লাগে? জানেন বর্তমান সরকার বাংলাদেশে শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেয়, সবচেয়ে বড় বাজেট, যত খাত সবচেয়ে বড় বাজেট শিক্ষা খাতে। শিক্ষা খাতে
সরকার ব্যয় করছে, বাপ মা ব্যয় করছে। একটা ছেলে এমএ পাস করতে গেলে ওই ছেলেটার ওজনে টাকা খরচ হয়ে যায়, ওজনে। কিন্তু যা দেখেন কাজের ব্যবস্থা নাই, কর্ম নাই। তাই আমাদের দেশ স্বাধীনের পরে আদমজি জুট মিল বন্ধ হয়ে আছে, কুষ্টিয়ার মোহিনী মিল বন্ধ হয়ে আছে, পাকশি কাগজের মিল বন্ধ হয়ে আছে, বগুড়ার কটন মিল বন্ধ হয়ে আছে, খুলনার জুট মিল বন্ধ হয়ে আছে, খুলনা কাগজ নিউজ প্রিন্ট কাগজের মিল ছিল বন্ধ হয়ে আছে। এই এরশাদ বন্ধ করেছে, খালেদা বন্ধ করেছে, এবার হাসিনা বন্ধ করেছে। এই এরশাদ, খালেদা আর হাসিনা, এই তিনটে হচ্ছে ধ্বংসের মূল। এই তিনজন ধ্বংসের মূল। প্রথম এরশাদ 1982 সালে মোহিনী মিল বন্ধ করেছে, সে সূত্র ধরে বিএনপি সরকার আদমজি জুট মিল বন্ধ করিয়াছে। আর আপনি তো জানেন এবার আওয়ামী লীগ সরকার কতগুলো বন্ধ করিয়াছে। আমার না, আপনারা জানেন দেশের মধ্যে কতগুলো মিল বন্ধ হয়ে আছে। আপনি চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন, গুনে দেখেন। আর আমি যাব প্রত্যেকটা মিল আবার চালু করে দেবো, চাকরি দেবো ফ্রি। কিন্তু চীন থেকে যে পরিমাণ পণ্য আমদানি করা হয়, চীন থেকে যে পরিমাণ পণ্য আমদানি করা হয়, আমি চীনের থেকে আমদানি আমি ওখান থেকে মেশিন নিয়ে আসবো, আমার দেশের লোকের চাকরি দেবো, কর্ম দেবো। এমনভাবে চাকরি দিতে 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 বর্তমান বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষ কিন্তু কর্মযোগ্য নয়। সবাই কি শিশু আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে। তাহলে আমি ধরতে পারি কি 4 কোটি মানুষকে চাকরি দেবো আমি 1-2 ভিতরে। 4 কোটি লোককে চাকরি দেবো 1-2 ভিতরে। আরও 4 লোক খুঁজ করে পাবেন না। তখন আবার দেখবেন বহির্বিশ্ব থেকে লোক আমদানি করা লাগবে, এই হোটেল বাজার ঘাট, এই রোড সাফ করা যায় এরা। তখন আমরা চীন, জাপান, রাশিয়া, আমেরিকার মতন প্রযুক্তি সম্পন্ন রাষ্ট্র হয়ে যাব। এই জন্য বলছি ভাই, আমি দেশের প্রধানমন্ত্রী হব এবং দেশে যে ভিসিগুলো আছে তাদের ডাকবো, এবং সঙ্গে ভুবনের লোক আছে আমি তাদের ডাকবো, এবং আমি তাদের মাঝখানে থেকে এমনভাবে সেট করব যে একটা লোক, একটা টাকা দুর্নীতি তো দূরে থাক, সুশব্দ করার সাহস পাবে না। তাই দেশবাসী, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আরও ভালোবাসি বিধায় আমি গতবারও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আবার যে এবার দেশের যে পরিবেশ পরিস্থিতি শুরু হলো, আমি চাচ্ছি এই মুহূর্তে প্রত্যেকটা টিভি চ্যানেল, এই ডক্টর ইউনূস বা সবার সঙ্গে আমি যাই কথা বলবো। আমি একটা কথা জানি রাখেন, আমি না যাওয়া পর্যন্ত এরা সুফল পাবে না, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে না। আমি যাবো, তারপর আগে রোগ ধরতে হবে, তারপর চিকিৎসা করতে হবে। রোগ না ধরে চিকিৎসা করতে পারবেন না। মূল ভুল কোথায় আপনি বলেন? কর্ম নাই, খাদ্য আবাদ নাই, কিনে খাতে হয়। কিনবো কেন? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, গলায় ভরে ওঠে, শক্ত করে আটে। আমার দেশে মাটি হয় নাকি? এখানে লেবু গাছ লাগান, দেখেন লেবু গাছ হবে না, লেবু ধরবে না। আম বলেন, জাম বলেন, কাঁঠাল বলেন, লিচু বলেন, পেয়ারা বলেন, যত প্রকারের ফল আছে, ফলে চাল আছে। ফল খাবি কত? ফল খাবো আরো বহির্বিশ্ব রপ্তানি করতে পারবো। আমি কৃষি এমন সুন্দর একটা লোক থেকে একটা ব্যক্তিকে কৃষি মন্ত্রিত্ব দেবো, শিল্প মন্ত্রিত্ব দেবো। এই যে বিআরবি মজনু কাকু আছে না, মনে করেন যে আমি এখন দেশের প্রধানমন্ত্রী, আর বিআরবি মজনু কাকু আমার বাপ। বিআরবি মজনু আমার বাপ। আমি বাপকে ডেকে নিয়ে আসবো, বাপ চলো বাপ, দেশটা শেষ হয়ে গেছে, চলো আমরা যাই তুমি শিল্পমন্ত্রী দেবো। আর চীন থেকে যতগুলো পণ্য আমদানি হয় মিল আনবো আর বসাবো আর চাকরি দেবো, আনবো বসাবো আর চাকরি দেবো। একবার সেট করতে চলে যাবো, একদম সেট করতে চলে যাবো। শিল্প খাতে উন্নতি হবে। এই যে চিকিৎসা, জানেন আমাদের দেশে ভারতে চিকিৎসা করতে যেতে হয়। কেন ভারতে যাবো? আমাদের দেশে ডাক্তার নাই। আমি এমন সুন্দর ডাক্তার বানাবো যে তারা গবেষণা করবে, তীক্ষ্ণ ব্রেন, তীক্ষ্ণ জ্ঞান। ডাক্তার তো আছে, ওই ডাক্তার, এরা ডাক্তার নয়, ডাক্তার কষায়, হাসপাতাল রেখে রুগীগুলো যায় বাসায় শুধু টাকার আশায়। এদের দেখার কেউ নাই। এই সাধু যাবে তবে এরা দেখবে, ছাড়া কেউ পারবে না। ভাই বিনীত অনুরোধ করে বলছি, আমার এই সাক্ষাৎকারটা আপনি টিভিতে নিয়ে যান, উপরে নিয়ে যাই সাক্ষাৎকার দেন। আমি যাব, ডক্টর ইউনূসের সাথে কথা বলবো এবং ছাত্রদের সাথে কথা বলে আমি তোমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো, সমস্ত কিছু। আন্দোলনকারী শিক্ষার্থী আছে, এদের সাথে কিছু সাক্ষাৎ হয়েছে? আসলে আমি যেদিনকে বিজয় মিছিল হলো, আমি এখনো আছে, আমি ওখানে এখনো তো কাজ করছি। হ্যাঁ দেখেন, আমি রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ওরা কাজ করছে। হ্যাঁ আমি আমার কাজ কিন্তু থেমে নাই। তাদের সঙ্গে আমি গেছি, কাজ করছি। আপনি তো কাজ করছেন? হ্যাঁ আমি ভিডিও আছে, দেখেন আমার ভিডিও আছে। আপনি দেশের জন্য কি কাজ করছেন? আমি ওই যে যখন মিছিল হলো তখন আমি মিছিলে থাকছি। না, আমি ওইটা বলছি যে আপনি দেশের জন্য কি কাজ করছেন?
আসলে শ্রমিক যারা তারা কাজ করবে, ওরা কাজ করবে, আর যারা নেতৃত্ব দেবে তারা, ওরা বিজয় মিছিল করার পরে আসুরা খুঁটি গাড়িয়ে তখন ভাষণ দেবে, দেশের মানুষের সুফল বর্ণনা বই আনবে। আজকে ঠিক অপরূপ আমি এখনো কিন্তু দেশের কাজ করতেছি। আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি কিন্তু দেশের কাজ করা, আমি কথা বলছি দেশের কাজ করা। আমি কালকেও এরকম আমার সাইনবোর্ডটা নিয়ে কথা বলছি, কাজ করছি আমি। তার মানে আপনি কাজ করছেন? হ্যাঁ, আমি আজ দীর্ঘ 7 বছর ধরে দেশ কাজ করতেছি, শুধু আজকে না। এটা তো আজকে বিজয়ের পতাকা উঠালো, আমি দীর্ঘ 7 বছর ধরে। 7 বছর ধরে? 7 বছর ধরে। তাহলে আপনার ইচ্ছা দেশকে, আমার ইচ্ছা আমি দেশের রাষ্ট্রপ্রধান হব এবং প্রত্যেকটা ভিসিকে নিয়ে রাষ্ট্র মন্ত্রী পরিষদ গঠন করব, সঙ্গীত ভুবনের মানুষকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে সুন্দর মতো দেশ চালাবো, দেশ জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে। তার আগে তো আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যেহেতু সাধু মানুষ, তো সাধুদের তো একসাথে করতে হবে আপনার, কারণ আপনি তো একা বললে হবে না। কারণ আবার সব সাধুরা কিন্তু এরকম যথেষ্ট জ্ঞানী নয়। আমি অনেক সাধুদের সঙ্গে মিশেছি। সব সাধুরা, আপনি কি নিজেকে জ্ঞানী ভাবছেন? আল্লাহ পাক আমার একটু প্রশিক্ষণ দিয়েছে, নইলে আমি যে এত কথা বললাম, কোনো সাধুর সঙ্গে আজ পর্যন্ত এরকম কথা বলছেন, পেয়েছেন? কবিতা শুনছেন, গান শুনছেন? আমি কত গান লেখা, আমি শিল্পী, আমি মঞ্চে গান গাতে পারি, চলেন টিভিতে গান গাতে পারবো। ভাই হয়ে আর এক ভাইয়ের হত্যা করো না, বাংলা মায়ের সোনার ছেলে ভুল বুঝো না, ভাই হয়ে আর এক ভাইয়ের হত্যা করো না, ভাই হয়ে আর এক ভাইয়ের হত্যা করো। আমার স্বরচিত গান, আমি গান লিখি, কবিতা লিখি। আমি বললাম লালনের পড়শি, আমি লালনের বাড়ির কাছের মানুষ, আমি লালন পড়শি, আমি ক্ষুধাপ্রাপ্য মানুষ, এই জন্য তো এত কিছু বলতে সক্ষম হচ্ছি। এমনি কি জোর গলায় বলছে আমি প্রধানমন্ত্রী হব? আচ্ছা, শেষ কথা তাহলে আপনার কথা আমি বিষয়টা বুঝতে পারছি। তো এখন যেহেতু আপনার, তো আরেকটা কথা আপনি বলবেন, যেহেতু আপনি সাজাতে চাচ্ছেন এবং দেশের যেহেতু চলমান পরিস্থিতি, এই যে প্রশাসন, বিশেষ করে আপনি দেখছেন যে পুলিশ বিগত সরকারের আমলে তাদের যে কর্মগুলো হচ্ছে, সেই কর্মের কারণে কিন্তু প্রশাসন কিন্তু এখন কিন্তু থানায় নাই। এখন কিন্তু এই থানা বা এই বিভিন্ন ক্যাম্পগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে এই যে আন্দোলনকারী যারা শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে তারা কিন্তু আর কি কাজগুলো করছে আর কি। তো সেই ক্ষেত্রে এই যে এদের পক্ষে কিংবা বিপক্ষে, আমাদের দেশে একজন নায়ক আছে, তার নাম কিন্তু শাকিব খান। আপনি শাকিব খানের ছবি দেখছেন? না। আমি বহুবার দেখছি। আমরা শাকিব খানকে স্বরাষ্ট্রমন্ত্রী দেবো। কেন দেবেন? হ্যাঁ, আমি ওর পাশে থাকবো। ও তো নায়ক। ও নায়ক। দেখছেন কিভাবে ভিলেনদেরকে পিটায়ে ঠান্ডা করে মা একলাই মারিয়ে তুষ করে দেয়, দেখছেন? আমি এবার নায়ক শাকিব খানের সঙ্গে আমি থাকবো। একেবারে পুরা বাংলাদেশের মধ্যে দুর্নীতিবাজ, ঘুষখোর, চোর যা আছে আবার সুন্দর করে সাজানো। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম, এই যে পুলিশ প্রশাসনের বিষয়। হ্যাঁ, পুলিশ প্রশাসনে বর্তমানে তো আমাদের দেশের এই পুলিশ প্রশাসন সরকার খুব ঘুষ খাওয়ায় ওদের প্রচন্ড লুভি করে ফেলেছিল, যার কারণে থানায় গেলে ঘুষছে তো যা দেখতে তো পাচ্ছেন, ঝাঁটিয়ে বের করে দেওয়া হলো। পুলিশ গুলি চালাচ্ছে আর আমরা আগায় যাচ্ছি, ওরাই পালাইছে কিন্তু আমরা পালাই না। এই সেক্টরকে সাজাতে গেলে কি? হ্যাঁ, আমি সব, শুধু একটা না, প্রশাসন না, আপনি শিল্প, চিকিৎসা, প্রশাসন, বিদ্যুৎ, কৃষি, আরও যে সকল মন্ত্রী আছে সব পার্ট বাই সাজাই দেবো। আমি সব সাজাই দেবো। আপনি কারোর প্রয়োজন হবে না, খালি কাছে বসে দেখবেন সাধু কি করে, সাধুর ক্রেজবাজি দেখবেন। আমি চীন, জাপান, রাশিয়া, আমেরিকার মধ্যে প্রযুক্তি সম্পূর্ণ রাষ্ট্র গঠন করে দেবো। আমার স্বপ্ন মানে এত বেশি, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যার কারণে আমি গান লিখি, কবিতা লিখি। আপনার স্বপ্ন কি বাস্তবায়িত হবে? দেখা যাক, আল্লাহ ভরসা। আমি আজকে যে কথা বললাম, আজকে টিভিতে নিয়ে গেলেন তো, আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করব, কথা বলবো, যাব, যাই দেখেন কি সুন্দর রাষ্ট্র পরিচালনা করব। আমার দেশের যে শিক্ষা, ছাত্রছাত্রীরা জীবন দিয়ে দেশ স্বাধীন করলো নতুন করে, আমি তাদের মনোবাসনা, আমি না গেলে আপনাকে পারবেন না, একটা লোক পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ পারবে না, ডক্টর ইউনূস পারবে না, কিন্তু আপনি যার পারবে না, কেউ পারবে না। আপনি তো আন্দোলন করেননি? হ্যাঁ, আমি অবশ্যই আন্দোলন করছি। এটা ভুল করছেন, আপনি এটা ভুল করছেন। আমি আন্দোলন অবশ্যই করছি। আমার কাছে ভিডিও আছে, দেখবেন। আমি কুষ্টিয়া থানার মধ্যে যখন গণ্ডগোল হলো, ওই সময় আমরা যাই সকল কিছু, ভিডিও আছে, দেখেন, ভিডিও করা আছে।
আমি যা কাটিনি ভিডিও দেখাচ্ছি। আর যেটা একটা কথা বলে, আপনি যে দেশের জন্য তার তো 7 বছর ধরে কাজ করছেন। হ্যাঁ, আমি দীর্ঘ 7 বছর। আসলে এটা তো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাইছি, এটা আমি কোনো মানুষ আমাকে বলি না, আমি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে বলছি এই জিনিসটা নির্বাচন করতে এসেছি। তাছাড়া আমার যেখানে জন্ম, আমার এখানে কেউ কোনো আমার গোষ্ঠীতে কেউ রাজনীতি করে না, কেউই রাজনীতি শুধু আপনি করেন? হ্যাঁ, শুধু আমি এই ক্ষুধা প্রাপ্য হওয়ার পর থেকে আমি করি, আমি পেয়েছি তারপরে থেকে আমি শুরু করেছি। তারা তো আমিও করতাম না যদি আমি এটা না পাতাম। ইচ্ছা আপনার? হ্যাঁ, আমি এই ইচ্ছা কি, আমি যাব দেশের সকল মানুষকে এমন সুন্দর করে সাজাবো গুছাবো যে সব দেশের নেতা যদি ভালো হয়, দেশের জনগণ কিন্তু তার জন্য জীবন দেয়। আজ দেশের নেতা যদি খারাপ হয়, ঝাঁটিয়ে হাসিনার মতন তাড়িয়ে দেয়। এখন আমি কিন্তু সেই নেতা হব যে নেতার জন্য মানুষ জীবন দেয়, যে নেতার জন্য আফসোস করবে, ও আমার সাধু ছিল রে, হয়তো ওই সাধুর মতন মানুষ আর পাবো না পাবো, আমি এরকম লোক তৈরি করতে যাবো। আজকে যে ভার্সিটি থেকে ভালো ভালো ব্রেনি ছাত্র আছে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ভার্সিটি থেকে জ্ঞানী ব্রেনি ছেলেমেয়েরা আছে। আমি তাদেরকে নিয়ে আসবো এবং দেখবেন কি সুন্দর মজা লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ বলছিলাম একজন সাধুর সাথে কিন্তু আলোচনা করছিলাম দেশের যে পরিবেশ পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম, এবং দেশের কি আসলে এই পরিস্থিতি কি আসলে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে গেলে যদি আসলে দেশকে এগিয়ে যেতে হয়, দেশকে সামনের কাতারে যদি নিতে হয়, আসলে তার যে চিন্তার চেতনা, তিনি আসলে আমরা এই ভিডিওটা দেখার পর আসলে হয়তো আপনাদের ভিতরে অনেক রকম কথা কিন্তু জন্ম নেবে, হয়তো তার সম্পর্কে, হয়তো আমার সম্পর্কে হয়তো আপনার কথা বলবে, ভাই আপনি আসলে এই জাতীয় কথাবার্তা বা এই সাধু কি করতে পারবে, হ্যান এইরকম কথা হতে পারে আর কি। কিন্তু সবচেয়ে একটা মাথায় রাখবেন, কোনো জিনিসকে বা কাউকেই ছোটো বা কিংবা খাটো করা দরকার নেই। আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা এই শিক্ষাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পেয়ে থাকি। তো তার বাস্তবতা যদি আমরা বলতে যদি চাই, এই যে চলমান যে আন্দোলনের যে একটা ফসল, যে ফসলটা কিন্তু আমরা ঘরে তুলতে সক্ষম হয়েছে যে 5ই আগস্টে, আমরা কি কখনোই ভাবতে পেরেছি যে এই সরকারকে আসলে এইভাবে পতন হবে? আমরা কিন্তু কখনো কিন্তু এটা আমরা কিন্তু কখনো যাই না, এই জাতীয় কথা কিন্তু আমরা কিন্তু কখনো কিন্তু চিন্তা করতে পারিনি। তো কিন্তু সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে গণবিস্ফোরণ, এই যে মানুষের যে চাওয়া, মানুষের যে দাবি, একটাই চাওয়া ছিল যে এই সরকারকে কিভাবে হটাতে হবে এবং এই সরকারের পদত্যাগ চাই। সেই কথা কিন্তু তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা কিন্তু অলরেডি গেল 5ই আগস্ট কিন্তু এই মানুষের চাওয়া কিন্তু পূরণ হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা এই যে সমস্ত সোনার ছেলেরা যারা শিক্ষার্থী, তাদের এই আন্দোলনের যে অবদান, সেই অবদান কিন্তু আসলে এই জাতি কিন্তু কখনো কিন্তু ভুলতে পারবে না, এবং তাদের যে ন্যায্য যে কথা, সেই ন্যায্য কিন্তু চাওয়া কিন্তু আমরা আসলেই কোনো দিন কিন্তু ভুলতে পারবো না। তো দর্শক, আমি যেহেতু এই গণমানুষের কথা এবং মানুষের কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি, যেহেতু এই দেশের যে পরিস্থিতি, যে প্রত্যেকটা মানুষ কিন্তু দেশপ্রেমিক হওয়াটাই একটা স্বাভাবিক কথা। আসলে এই যে প্রান্তিক একজন মানুষ, তিনি কিন্তু ওই যেটা বললাম আর কি, তার কথা শোনার পর হয়তো আপনারা বিভিন্ন রকম কিন্তু কথা বলবেন বা শুনবেন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা যদি প্রকৃতপক্ষেই যদি এই সাধুর মতন যদি চিন্তা করি এবং সাধুর মতন যদি কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেই এই দেশকে কিন্তু সাজানো কিন্তু বা এই দেশকে কিন্তু দুর্নীতি করা কিন্তু আমাদের জন্য আহামরি বা কিংবা কঠিন কিন্তু বিষয় না। কারণ আমরা বড় বড় ধরনের কঠিন কিন্তু কাজ কিন্তু আমরা করে আসছি, এবং বড় কাজ কিন্তু আমরা কিন্তু এই 5 তারিখ কিন্তু আমরা করে কিন্তু কমপ্লিটলি আমরা কিন্তু এদেশের আম জনতা কিন্তু সেটা কিন্তু দেখেছে। তো যাই হোক, এই সাধুর কথা শুনে অবশ্যই আপনাদের যে চিন্তা, আপনাদের যে মতামত, সেই মতামত একটু তুলে ধরবেন, তাহলেই ইনশাআল্লাহ এই সাধু তার যে কর্মময় পরিধি, সেই পরিধি সম্পর্কে এবং তিনি কিন্তু তার ভবিষ্যৎ যে চিন্তা চেতনা, সেটা অবশ্যই সফল হতে পারবেন বলে। এবং তিনি একটা বিষয়টা বলছেন, তিনি কিন্তু তার একটা কথা ইচ্ছা আছে যে তিনি যেহেতু তিনি সাধু মানুষ, এবং সেই জায়গা থেকে আসলে আমরা কিন্তু এটাও কিন্তু একটা অকল্পনীয় একটা বিষয় যে সাধু কিভাবে আসলে দেশ পরিচালনা করতে পারে। এটা আসলে কিন্তু কোনোদিন একটা পাগলের একটা পরিচয় বা পাগলের মতন একটা প্রলাপ ছাড়া আর কিছুই বলা যায় না। হয়তো এই কথাগুলো শোনার পর হয়তো আপনাদের কাছে মনে হবে যে আসলে এই যে সাধুর যে বকবকে, এটা একটা পাগল প্রলাপ ছাড়া আর কিছুই নাই। তো সেই জায়গাটা আসলে এই যে তার যে চাওয়াটা, আসলে প্রত্যেকটা মানুষের একটা থিম বা প্রত্যেকটা মানুষের একটা চাওয়া থাকে, সেই চাওয়াটা যখন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু তার জীবন আর কিছুই থাকে না।
আসলে আমাদের প্রত্যেকটা মানুষের তো এক এক রকম চাওয়া। আজকে এই যে সাধুর যে চাওয়াটা, এটা আসলে আমার কাছে এটা অকল্পনীয় মনে হচ্ছে। যে আসলে তা আমি প্রশ্ন করেছি কিন্তু, যে আপনি সাধু হয়ে কীভাবে আসলে এটা এত বড় একটা পোস্টে বা এত বড় একটা জায়গায় কীভাবে যাওয়া সম্ভব? আসলে সবই সম্ভব, যদি ইচ্ছা বা মন মানসিকতা যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব। তো সেই ক্ষেত্রে সাধুর যে ইচ্ছাটা করছে, আসলে আমি জানি না, সেই বিষয়টা আপনারাই ডিসাইড করে, এবং আপনারাই তো আপনাদের চিন্তা চেতনার অবশ্যই আপনার কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তো পরিশেষে সাধুর মঙ্গল কামনা করেই আজকের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় জয় সাধুগুরু, জয় জয় সাধুগুরু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সুন্দর মতন সেবা করতে পারি। একটা কথা জেনে রাখবেন, আমার জ্ঞান বলছে আমি না যাওয়া পর্যন্ত আপনারা উন্নতি করতে পারবেন না।